আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে ভেক্টরের বহু নির্বাচনের দ্বিতীয় লেকচারে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথম লেকচারের ধারাবাহিকতায় ঠিক যতটুকু শেষ করেছি এর পরের অংশটুকু আজকে আমরা আলোচনা করব। আমাদের 28 নম্বর এবং 29 নম্বরের জন্য উদ্দীপক দেখো, এ এবং বি, এ বি সি তিনটি ভেক্টর হলে বলছে 28 29 উত্তর দাও। 28 এক, এই ভেক্টরের মান √29, সি ভেক্টরের একক ভেক্টর এত এত, এওসি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, কোনটি সঠিক? তা আমরা ব্যাখ্যাটা দেখি। দেখো, এই ভেক্টরের মান বের করেছি। আমরা জানি মান মানে আই সহগের রুট আই সহগের বর্গ যোগ জে সহগের বর্গ যোগ কে সহগের বর্গ, তাহলে √4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার √29, মানে এক নাম্বারটা সঠিক। সি ভেক্টরের একক ভেক্টর, তো আমরা একক ভেক্টর মানে জানি যে কোনো ভেক্টর বাই তার মান, তার সি ভেক্টর বাই সি ভেক্টরের মান। সি ভেক্টর হলো 2i - 3j প্লাস কে, তাহলে তার মান হলো √2 স্কয়ার আর প্লাস মাইনাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে √14। তাহলে দুইও ঠিক আছে। এ ও সি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, তা আমরা জানি লম্ব মানে দুটা ভেক্টরের ডট গুণন, কি শূন্য হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয়। তো আমরা এ ডট সি করে দেখলাম, মান পেলাম -1, যেহেতু -1 পেলাম অর্থাৎ শূন্য নয়, তার মানে এ ও সি ভেক্টর দুটি পরস্পর লম্ব নয়। তাহলে আমাদের সঠিক হলো 1 ও 2, দ্যাট ইজ সঠিক অ্যান্সার ক। 29 নম্বর প্রশ্ন, এ বি সি ভেক্টর ত্রয় সমতলী হলে এর মান কত হবে? তা আমরা জানি তিনটা ভেক্টর সমতলী হলে তাদের ওই ভেক্টর তিনটির আই জে কে এর সহগ নিয়ে গঠিত নির্ণায়কের মান 0 হয়। তা আমরা এই ভেক্টরের আই জে কে এর সহগ 4 2 3, বি ভেক্টরের আই জে কে এর সহগ হলো a - 3 2, a - 3 2, সি ভেক্টরের আই জে কে এর সহগ 2 - 3 1, 2 - 3 1, তাহলে আমরা এই নির্ণায়ক ইকুয়াল টু 0 লিখব। এখানে বিস্তার করব আমরা নির্ণায়কের বিস্তার, তাহলে 4 * -3 - +6 -2 ইন্টু দ্বিতীয় লিমিটের সাথে বিস্তার করলে a -4, তৃতীয় উপাদানের চিহ্ন প্লাস আর এখানে -3, তাহলে প্লাসে মাইনাসে -3 ইন্টু -3a + 6 = 0। তাহলে আমরা এখান থেকে কাজ করব -12, তাহলে এখানে হয়ে যায় আমাদের 3, তাহলে 3 × 12 -2a + 8, এখানে +9 - 18 = 0, that is 7a + 2 = 0, সুতরাং a = -2/7, অর্থাৎ আমাদের সঠিক आंसर হলো খ। তাহলে সমতলী হওয়ার শর্তটা মনে রাখতে হবে, তিনটি ভেক্টর সমতলী হলে তাদের ওই ভেক্টর তিনটির i j এবং k এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক = 0 হবে। আমরা আরেকটা উদ্দীপক আসলে এই ভেক্টর এত বি ভেক্টর এত হলে 331 নং প্রশ্নের আমরা উত্তর দেব। এ ও বি ভেক্টর দ্বয়ের সমতলের উপর লম্ব ভেক্টর, সমতলের উপর লম্ব ভেক্টর, লম্ব একক ভেক্টর নয়, দেখো সমতলের উপর লম্ব ভেক্টর। তো আমরা জানি দুটি ভেক্টরের সমতলের উপর লম্ব ভেক্টর হলো ওই ভেক্টর দুটির ক্রস গুণন। তাহলে আমরা যেহেতু এ ও বি ভেক্টর দ্বয়ের সমতলের উপর লম্ব ভেক্টর হবে a × b, তাহলে আমরা a × b নির্ণয় করতে জানি। এই ক্রস বি নির্ণয় পদ্ধতিতে করে প্রথম সারি হয় i j k, দ্বিতীয় সারি হলো এই ভেক্টরের i j k এর সহগ, তৃতীয় সারি হবে বি ভেক্টরের i j k এর সহগ। আমরা এই নির্ণায়কটা বিস্তার করব, বিস্তারটা আমি ব্যাখ্যা করব না, কারণ নির্ণায়কের বিস্তার তোমরা পারো, আশা করি সবাই। লেকচার 1-এও বিস্তার করেছি, আমরা একটু আগে বিস্তার করেছি। তো আমরা শুধু বিস্তারটা পেয়ে গেলাম -7i - 10j - 16k, তাহলে -7i - 10j - 16k, তার মানে ক হলো সঠিক आंसर। তাহলে সমতলের উপর লম্ব ভেক্টর হলো ওই ভেক্টর দুটির ক্রস গুণন। এরপরে 31 বলছে ভেক্টর দ্বয় সমতলের উপর লম্ব একক ভেক্টর,
আর লম্ব একক ভেক্টরের সূত্র হলো প্লাস মাইনাস a ক্রস b বাই a ক্রস b এর মান, প্লাস মাইনাস a ক্রস b বাই a ক্রস b এর মান। তাহলে দুই রকম প্রশ্ন, একটা হলো লম্ব ভেক্টর, লম্ব ভেক্টর হলো শুধু তাদের ক্রস গুণন, আর লম্ব একক ভেক্টর বললে ওই যে ক্রস গুণন বা ক্রস গুণনের মান। তাহলে আমরা ক্রস গুণন বের করে রেখেছি 30 নম্বরে, এখন শুধু তার মান দ্বারা ভাগ করব। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম √405, মানটা আসলো 405। তাহলে √405, তার মানে সঠিক आंसर হলো আমাদের ক, সঠিক आंसर হলো ক, √405 1 বাই √405, আর ভেক্টরটা হলো -7i -10j -16k। এরপর উদ্দীপক দেখো, এ ও বি ভেক্টরের অবস্থান ভেক্টর ই ভেক্টর এবং বি ভেক্টর। আমরা 32-33 নম্বরের প্রশ্নের आंसर করব। তাহলে 32 নম্বর, যদি সি এর অবস্থান ভেক্টর সি ক্যাপ হয় এবং ইহা এ ও বি কে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তবে সি ক্যাপ ইকুয়াল টু হোয়াট? তাহলে সি ক্যাপ ইকুয়াল টু আমরা বের করলাম, অপশন আছে। তাহলে সূত্রটা দেখো, একবারে তোমরা অন্তর্বিভক্তকরণের সরল রেখায় যে সূত্রটা শিখেছো সেই সূত্রটা আমরা সেখানে পড়েছি। অন্তর্বিভক্ত করলে সূত্র এমন ছিল m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস m2 কমা দিয়ে m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2। তো এখানে ঠিক x এর অংশটা যেভাবে কাজ করেছি সেভাবেই। তাহলে m1 এখানে অনুপাত কত? তাহলে অনুপাত দুটো যদি mn হয় তাহলে m প্লাস n, তাহলে m1 x2 বলতে আমরা b বিন্দুর অবস্থান, এখানে দেখো a হবে x1 এর কাজটা, b হবে x2 এর কাজটা, তাহলে m1 x2, তার মানে m ইনটু b এর অবস্থান ভেক্টর প্লাস n ইনটু a এর অবস্থান ভেক্টর, মানে x1 এর মতো, অর্থাৎ ওই ঠিক অনুরূপ সূত্রটা, শুধু x এর অংশটার মতোই মনে রাখবা। তাহলে m ইনটু b এর অবস্থান ভেক্টর বলছে b ক্যাপ প্লাস a এর অবস্থান n ইনটু a এর অবস্থান ভেক্টর, এর অবস্থান হলো a ক্যাপ, আর এখানে m বলছে m হলো 3, n হলো 2, তাহলে 3 ইনটু b ক্যাপ প্লাস 2 ইনটু a ক্যাপ বাই 3 প্লাস 2 দ্যাট ইজ 5। তাহলে আমাদের সঠিক आंसर হলো ঘ। 33, হাফ a b ভেক্টর মাইনাস b a ভেক্টর ইকুয়াল টু হোয়াট? মানে এটার মান কত? তাহলে আমরা হাফ a b ভেক্টর মাইনাস b a ভেক্টর, তাহলে a b ভেক্টর মানে আমরা বুঝি b ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস a ভেক্টরের অবস্থান ভেক্টর। তাহলে b ভেক্টরের অবস্থান ভেক্টর বলছে b ক্যাপ, a ভেক্টরের অবস্থান বললো a ক্যাপ, মাইনাস b a ভেক্টর, তার মানে a ভেক্টরের অবস্থান ভেক্টর মাইনাস b ভেক্টরের অবস্থান ভেক্টর, তাহলে a ভেক্টরের অবস্থান ভেক্টর a ক্যাপ মাইনাস b ভেক্টরের অবস্থান ভেক্টর b ক্যাপ। আমরা ব্র্যাকেটটা উঠিয়ে কাজ করব, পেয়ে গেলাম আমরা ক্যালকুলেশন করে b ক্যাপ মাইনাস a ক্যাপ। তাহলে আমাদের সঠিক आंसर হলো গ, b ক্যাপ মাইনাস a ক্যাপ। তাহলে তোমরা এখানে সূত্রটা মনে রাখবা, আর এটাতে অবস্থান ভেক্টর কিভাবে বের করে সেটা আমরা জানি, আর অন্তর্বিভক্তকরণের সূত্রটা জানবা। আমাদের 34 নম্বর প্রশ্ন দেখো, ABCD সামান্তরিকের এর সাপেক্ষে বি ও ডি বিন্দুর অবস্থান ভেক্টর a ভেক্টর ও b ভেক্টর হলে a বিন্দুর সাপেক্ষে m এর অবস্থান ভেক্টর কোনটি? m এর, তাহলে এই বিন্দুর সাপেক্ষে যেহেতু BD এর অবস্থান ভেক্টর, তার মানে a এখানে মূল বিন্দুর মতো কাজ করবে, তার মানে এই বিন্দুর সাপেক্ষে b বিন্দুর অবস্থান ভেক্টর আর c বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে। আমরা m এর, তাহলে m টা দেখতেছি কি BC কর্ণের মধ্যবিন্দু, m টা হলো আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে m মানে BC কর্ণের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলে হবে। তাহলে আমরা লিখছি m হলো BC কর্ণের মধ্যবিন্দু, m এর অবস্থান ভেক্টর, তাহলে মধ্যবিন্দুর সূত্র কি জানি আমরা? ওই যে ভুজদ্বয়ের যোগফল বাই 2 কমা কোটিদ্বয়ের যোগফল বাই 2, আর যেহেতু এখানে অবস্থান ভেক্টর মানে একটা ভেক্টর, এখানে হবে ওই যে দুই প্রান্তে দুটার অবস্থান ভেক্টর বাই 2, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর a বলছে, সি বিন্দুর অবস্থান ভেক্টর b বলছে, অতএব b a ভেক্টর প্লাস b ভেক্টর বাই 2 হয়ে যাবে, একেবারে মধ্যবিন্দুর সূত্রটার মতোই। 35, ত্রিভুজ ABC এর বারকেন্দ্র G
এবং এ বি সি বিন্দুগুলো অবস্থান ভেক্টর, যথাক্রমে স্মল এ, স্মল বি, স্মল সি হলে জি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে জি বিন্দুর অবস্থান ভেক্টর। তো এখানে আমরা ঠিক ওই স্থানাঙ্ক জ্যামিতির মতো অবস্থান ভেক্টরের আমরা বারকান্ডের সূত্র জানি, ভুজ 3টির যোগফল বাই 3, কোটি 3টির যোগফল বাই 3। তো আমরা যেহেতু এখানে জি একটা বিন্দু, এখানে কোটি আর আসবে না, ঠিক ভুজের মতো। তার মানে আমরা বুঝবো এখানে যেহেতু 3টা শীর্ষবিন্দু আছে, শীর্ষবিন্দু 3টির অবস্থান ভেক্টর বাই 3। তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল সি। তাহলে 3টার যোগফল বাই 3। 36 থেকে 38 এর জন্য আমাদের একটা উদ্দীপক, এ বি ভেক্টর দুটি কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে নির্দেশ করে, সন্নিহিত বাহু নির্দেশ করে। নিচে কোন ভেক্টরটি সামান্তরিকের কর্ণ নির্দেশ করে? তা আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী কর্ণ মানে তার সন্নিহিত বাহু দুটির লব্ধি। কর্ণ হলো ত্রিভুজের সামান্তরিক, আমরা সামান্তরিক সূত্রে যখন একটা ত্রিভুজ নিয়ে কাজ করি তাহলে কর্ণ পাওয়া যায় তার সন্নিহিত বাহু দুটির যোগফল আকারে। তাহলে আমরা সন্নিহিত বাহু, তাহলে সামান্তরিক কর্ণ মানে সন্নিহিত বাহু দুটির যোগফল। আমাদের সন্নিহিত বাহু হলো 2i প্লাস 3j মাইনাস 2i প্লাস 5j। তাহলে আমরা এই দুটো যোগ করব, 8j পেলাম। তার সঠিক আনসার হলো ক। তাহলে সামান্তরিকের কর্ণ মানে, আবার বলতেছে, সামান্তরিকের কর্ণ মানে তার সন্নিহিত বাহু দুটির লব্ধি অর্থাৎ যোগফল। 37 কর্ণের সমান্তরাল একক ভেক্টর কোনটি? কর্ণ, সেই কর্ণ মানে কি? আমরা বলছি ওই যে সন্নিহিত বাহু দুটির যোগফল। আর কর্ণের সমান্তরাল একক ভেক্টর মানে ওই যে সন্নিহিত বাহু দুটির যোগফল বাই তাদের মান। তো যেহেতু আমরা 36 বের করে রাখছি যোগফল 8j, তাহলে আমরা লিখবো 8j বাই 8 এর মান। তাহলে এখানে আইও নেই, কেও নেই, আই এবং কে এর সহগ নেই, কারণ আই এর অংশ 0 স্কয়ার প্লাস j এর সহগ হলো 8, 8 স্কয়ার, কেও নাই এখানে ভেক্টরের মধ্যে, এই কারণে এটা 0 দিয়ে দিলাম। তাহলে আমরা কাজ করলে 8 8 কাটা j পাবো। তাহলে আমাদের সঠিক আনসার হলো খ, j ভেক্টর। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো বা ক্ষেত্রফল কত? তো আমরা জানি দুটি ভেক্টর কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে তাদের ক্রস গুণনের মান দ্বারা ওই সামান্তরিকটির কি ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে যেহেতু আমার দেখতে হবে ক্ষেত্রফলের ক্ষেত্রে এই দুটিকে সন্নিহিত বাহু নির্দেশ করছে নাকি কর্ণ নির্দেশ করছে। যদি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে ক্ষেত্রফলের শূন্য হলো কর্ণদ্বয়ের গুণফলের, আরে ওই যে বাহু ভেক্টর দুটির গুণফলের মান। তাহলে আমাদের এখানে ভেক্টর দুটি এ বি, তাহলে আমরা এই ক্রস বি বের করব নির্ণয় পদ্ধতিতে। 16 কে পেলাম, তাহলে তার মান হয়ে যাবে 0, যেহেতু আই নেই, জেও নেই, তাহলে সেটাও 0, আর কে সব 16, তাহলে 16 স্কয়ার দ্যাট ইজ 16। তাহলে আমাদের এখানে সঠিক আনসার হলো ক। তাহলে এই ক্ষেত্রে আমাদের সামান্তরিকের কর্ণের ক্ষেত্রফলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে দুটি ভেক্টর দেওয়া থাকবে সেগুলা কি সন্নিহিত বাহু নির্দেশ করছে নাকি কর্ণ নির্দেশ করছে। সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফলের সূত্র হলো কর্ণদ্বয়ের গুণফলের মান, ভেক্টর দুটির গুণফলের মান। আর যদি কর্ণ নির্দেশ করে তাহলে হাফ ইন্টু ভেক্টর দুটির গুণফলের ক্রস গুণনের মান। 39 এই ভেক্টর এত বি ভেক্টর এত ভেক্টর দুটি কোন সামান্তরিক কর্ণ নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? অথবা এ এত বি এত ভেক্টর দুটি কোন ত্রিভুজের বাহু নির্দেশ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল। অর্থাৎ সামান্তরিকের দুটি ভেক্টর কোন সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে যে সূত্র, দুটি ভেক্টর কোন ত্রিভুজের বাহু নির্দেশ করলে একই সূত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে। এই কারণে আমরা একটা দিয়ে দুটো প্র্যাকটিস করে মনে রাখবো। তাহলে আমরা সামান্তরিকের কর্ণ আর ত্রিভুজের বাহু এই দুটো থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য একই সূত্র, অর্থাৎ হাফ ইন্টু ওই যে ভেক্টর দুটির ক্রস গুণনের মান। তাহলে আমরা এ ক্রস বি বের করব, এ ক্রস বি এর মান বের করব। তাহলে সুতরাং সামান্তরিকটি অথবা ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি এর মান, দ্যাট ইজ 9√5/2। তাহলে আমাদের, তাহলে মনে রাখতে হবে সামান্তরিকের
দুটি ভেক্টর সমান্তরালকে কর্ণ নির্দেশ করলে ক্ষেত্রফলের যে সূত্র, ঠিক দুটি ভেক্টর কোন ত্রিভুজের বাহু নির্দেশ করলে একই সূত্র। 40 নাম্বার, a cross b equal to 36 হলে b cross a equal to what? তা আমরা জানি a cross b ভেক্টরের দিক যে দিকে নির্দেশ করবে, b cross a ভেক্টর দুটি তার বিপরীত দিকে নির্দেশ করবে। তাহলে এটা যেহেতু 36i, তাহলে b cross a minus 36i হবে। আমরা লিখছি, ব্যাখ্যাটা মনে রাখো, দেখো a cross b এবং b cross a ভেক্টর দুটি দিক বিপরীত দিকে, তাহলে এটা যেহেতু 36i, ওটা minus 36i হয়ে যাবে। তাহলে সঠিক आंसर হলো আমাদের গ। 41 লক্ষ্য করো, i dot i equal to 1, i dot j equal to i cross i এর মান i dot k equal to minus i। তো আমরা জানি i dot i অর্থাৎ একই জাতীয় দুটি ভেক্টরের ডট গুণন মান হলো 1, তাহলে i dot i equal to 1 সঠিক। i dot j equal to 0, যেহেতু i এবং j কে পরস্পর লম্ব, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তো আমরা জানি দুটো ভেক্টরের ডট গুণন মানে ab cos থিটা, অর্থাৎ ভেক্টর দুটির মান ইনটু cos থিটা, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ। তাহলে cos, যেহেতু i এবং j এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আর cos 90 ডিগ্রির মান 0, তাহলে এটা 0 হয়ে যাবে। আবার i cross i মানে হয়ে যাবে, সেটাও একই জাতীয় দুটি ভেক্টরের ক্রস গুণন 0, কারণ তাদের মধ্যবর্তী কোণ কত? 0। যেহেতু i cross i এবং i অর্থাৎ একই রেখায় একই দিকে ক্রিয়া করে সমান ভেক্টর, অতএব তাদের মধ্যবর্তী কোণ 0। আর আমরা ক্রস গুণনের সূত্র জানি, ইটা a b sin থিটা, অর্থাৎ ভেক্টর দুটির মান ইনটু তাদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে যেহেতু i যেহেতু দুটো একই ভেক্টর, এই কারণে তাদের অন্তর্ভুক্ত কোণ হবে 0, তাহলে sin 0 0, এই কারণে i cross i এর মান 0। সোজা কথা, দুটি ভেক্টর যদি একই জাতি হয় তাদের ক্রস গুণন হবে 0। আর i dot k equal to minus j, এটা মিথ্যা, কারণ i cos k equal to 0। তাহলে আমাদের সঠিক आंसर হলো 1 ও 2, অর্থাৎ তার সঠিক आंसर হলো ক। ব্যাখ্যাটা একটু লিখে রেখেছি এখানে, তোমরা ব্যাখ্যাটাও একটু সবাই মনে রাখবা, তাহলে তোমাদের অন্য প্রশ্নগুলোর आंसर করা সহজ হবে। চিত্রটি লক্ষ্য দেখো, ভেক্টর যেহেতু চিত্রের মধ্যে তোমরা দিকটা খেয়াল করবা, দেখো সি ভেক্টর এবং বি ভেক্টরের দিক একই দিকে আর এই ভেক্টরের দিক হলো বিপরীত দিকে। তাহলে আমাদের বলছে কোনটি সঠিক, আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী জানি যে ভেক্টরটি বিপরীত ক্রমে থাকবে সেই বাহুটি বা সেই ভেক্টরটা অপর দুটির কি লব্ধি প্রকাশ করবে। যেহেতু সি ভেক্টর ও বি ভেক্টর একই দিকে এবং এই ভেক্টরের দিকটা বিপরীত দিকে আছে, তাহলে আমরা বুঝবো যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর প্লাস বি ভেক্টর, সুতরাং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে আমাদের সঠিক आंसर আছে খতে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়াল টু 0, জাস্ট ভেক্টরের ত্রিভুজ সূত্রটার কি প্রয়োগ। 43 দেখো, এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই এফ হলে আমাদের বলছে কোনটি সঠিক। তা আমরা জানি, আমরা একটা সূত্র পড়েছি আর ভেক্টরের একটা জ্যামিতিক প্রমাণ করেছি। এবিসি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয়, বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে আমরা প্রমাণ করেছি এডি ভেক্টর সমান হাফ ইনটু এবি ভেক্টর যোগ এসি ভেক্টর। আমরা লিখছি এডি ভেক্টর সমান হাফ ইনটু এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর, হাফ ইনটু এবি ভেক্টর যোগ এসি ভেক্টর। তো আমাদের যেহেতু এখানে এবি এর মধ্যবিন্দু এফ, অতএব আমরা লিখতে পারবো এবি সমান 2f, আর এসি এর মধ্যবিন্দু যেহেতু ই, আমরা এসি ইকুয়াল টু লিখতে পারবো 2ae, আমরা সেটা লিখলাম হাফ ইনটু 2af প্লাস 2ae। তাহলে আমরা 2 কমন নিয়ে 2 এর সাথে কাজ করলে বেনিশ হয়ে যাবে, আমরা পেয়ে যাব af প্লাস ae। তাহলে আমরা সঠিক आंसर পাবো খ, এডি ভেক্টর সমান af ভেক্টর প্লাস ae ভেক্টর।
তাহলে তোমাদের এই জ্যামিতিক প্রমাণটা আয়ত্তে থাকলে তোমরা ইজিলি আনসার করতে পারবা। এই বিসি ত্রিভুজের বিসি এর মধ্যবিন্দু ডি হলে এডি ভেক্টর সমান হাফ ইন্টু এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর। এরপর তোমরা মধ্যবিন্দু সূত্র থেকে কি অপশনটা বের করে ফেলতে পারবা। ৪০ নম্বর প্রশ্ন, এ বি সি তিনটি ভেক্টর রাশি হলে এ ক্রস বি সমান বি ক্রস এ। তা আমরা জানি ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, কারণ এ ক্রস বি সমান হবে মাইনাস বি ক্রস এ, তাহলে এ সঠিক নয়। এ ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর সমান এ ভেক্টর ডট বি ভেক্টর যোগ এ ভেক্টর ডট সি ভেক্টর, তাহলে আমরা জানি এটা ভেক্টরের বন্টন বিধি, তাহলে এটা সঠিক। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ব্র্যাকেটে যোগ সি ভেক্টর সমান এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর ব্র্যাকেটে, তাহলে আমরা জানি এটা হলো ভেক্টরের সংযোজন বিধি। তাহলে আমাদের 2 এবং 3 সঠিক, একটা হলো দিকের কারণে 1 সঠিক নয়, তাহলে আমাদের সঠিক आंसर আছে গতে, অর্থাৎ 2 এবং 3 সঠিক। 45, এ ও বি দুটি ভেক্টর হলে এবং এদের মধ্যবর্তী কোণ থিটা হলে কোনটি সঠিক? এ ডট বি ইকুয়াল টু বি cos থিটা সঠিক, কারণ আমরা ভেক্টর ডট গুণন সূত্র জানি এটাই। এ ক্রস বি ইকুয়াল টু বি sin থিটা এটা মিথ্যা, কারণ আমরা জানি এ ক্রস বি ইকুয়াল টু ইটা এ বি sin থিটা, তাহলে এদের লম্ব একক ভেক্টর, এখানে ইটা নেই, তাহলে 2 নম্বরটা মিথ্যা। তৃতীয় প্রশ্ন, এ ক্রস বি ইকুয়াল টু এ ক্রস বি এর মান সমান বি ক্রস এ এর মান, হ্যাঁ এটা সঠিক, কারণ আমরা জানি এ ক্রস বি এবং বি ক্রস এ এই দুইটা ভেক্টরের মান সমান কিন্তু দিকটা বিপরীত দিকে। এই ক্রস বি ইকুয়াল টু আমরা জানি মাইনাস বি ক্রস এ, তাহলে যে চিহ্ন বিপরীত শুধু, কিন্তু যখন মান বের করব এ ক্রস বি এবং বি ক্রস এর মান সমান হবে, তাহলে আমাদের সঠিক आंसर হলো 1 এবং 3, যেটা আমাদের আছে খতে। তাহলে তোমরা প্রত্যেকটা ব্যাখ্যা স্পষ্ট করে মনে রাখবা, তাহলে তোমাদের অন্য যে কোনো প্রশ্ন আসলে তোমরা সহজে आंसर করতে পারবা। 46, এ বি দুটি ভেক্টর হলে এদের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। এটা জাস্ট আমরা ভেক্টরের কি সূত্রগুলো দিয়ে আমরা একটা বহুপদী সমাপ্ত সূচক প্রশ্ন করলাম। তাহলে আমরা যে লব্ধি ভেক্টর সমান্তরাল একক ভেক্টর হলো ভেক্টর দুটির যোগফল বাই তাদের মান, তাহলে সঠিক। এদের লম্ব একক ভেক্টর, এটা জানি আমরা লম্ব একক ভেক্টর মানে প্লাস মাইনাস ওই ভেক্টর দুটির ক্রস গুণন বাই ক্রস গুণনের মান। এরা পরস্পর সমান্তরাল হলে এই ভেক্টর ইকুয়াল টু কে বি ভেক্টর, যেখানে কে নট ইকুয়াল টু 0, ওটা সঠিক। দুটি ভেক্টর সমান্তরাল হলে এই ভেক্টর ইকুয়াল টু কে বি ভেক্টর, যেখানে কে একটি ধ্রুবক হিসাবে কাজ করবে এবং এটা অশূন্য ধ্রুবক হবে। তাহলে আমাদের তিনটা প্রশ্নে তিনটা অপশনের সঠিক, এখানে সঠিক आंसर হলো ঘ। 47, দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এটা তোমরা অলরেডি অন্য প্রশ্নের সময় ব্যাখ্যাটা করেছো। ক্রস গুণন জানি আমরা, দুটি ভেক্টরের ক্রস গুণন জানি আমরা ইটা এ বি sin থিটা, তাহলে ইটা এ বি sin থিটা, আর সেটা বলছে ক্রস গুণন ইকুয়াল টু কত? 0, তার মানে এ ক্রস বি ইকুয়াল টু 0, যেহেতু এ ক্রস বি ইকুয়াল টু 0 দ্যাট ইজ ইটা এ বি sin থিটা ইকুয়াল টু 0, তার মানে sin থিটা ইকুয়াল টু 0, সুতরাং থিটা ইকুয়াল টু আমরা 0 হয়ে যাব, তাহলে মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি। আর তোমরা জানো দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস বি ইকুয়াল টু 0 হয়, অতএব মধ্যবর্তী কোণ 0 হয়ে যায়, আর ক্রস গুণন 0 মানে ভেক্টর দুটি পরস্পর কি সমান্তরাল। তোমরা ওই কৌশল দিয়ে মনে রাখতে পারো, অথবা এইভাবে ক্রস গুণন ইকুয়াল টু 0 লিখেও 0 আনতে পারো। 48 প্রশ্ন, 48 নম্বরটা, এক্স ও জেড তলের সমান্তরাল এবং এত ভেক্টরের সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করো। এক্স ও জেড তলের সমান্তরাল হবে আর এই ভেক্টরের সাথে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে বলছে। তা আমরা জানি এক্স ও জেড তলে যে অনুপস্থিত, তাই এক্স ও জেড তলে প্রদত্ত ভেক্টরটি হবে, যেহেতু এক্স ও জেড তল বলছে এখানে যেটা শূন্য হয়ে যাবে, অতএব জের অংশ বাদ দিয়ে আমরা পেয়ে যাব 3i + 4k। এখন এটার সাথে যেহেতু লম্ব বলছে, এটা অন্যভাবে কাজ করা যায়, তোমরা সরল রেখার মতো কাজ করবা। আমরা জানি লম্ব ভেক্টর আমরা সরল রেখা ঠিক যেভাবে কাজ করেছি, সরল রেখা আমরা কাজ করেছি,
এক্স এর সহগ ওয়াই তে যাবে, ওয়াই সহগ এক্স এ আসবে, আর তাদের মধ্যবর্তী চিহ্নটা বিপরীত চিহ্ন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তোমরা ওই ধারণাটা দিয়ে কাজ করো। তাহলে এতর উপর লম্ব ভেক্টরটি হবে ওই যে, তাহলে আমরা লিখবো কত, আই এর সহগ কে তে যাবে, কে এর সহগ আই তে আসবে, মধ্যখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে 4i মাইনাস 3k হয়ে যাবে। আর একক ভেক্টর যেহেতু, এই ভেক্টর বাই ভেক্টরের মান, তাহলে আমরা পেয়ে যাব 4i মাইনাস 3k বাই 5। তাহলে 4i মাইনাস 3k বাই 5 সঠিক আনসার খ। 49 নম্বর প্রশ্ন, -430 বিন্দুর অবস্থান ভেক্টর r হলে r ভেক্টর ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে আমরা জানি r এর অবস্থান ভেক্টর হয়ে যাবে -4i প্লাস 3j, তাহলে এক সঠিক নয়। r ভেক্টরের মানটা হয়ে যাবে রুট ওভার, তাহলে আমরা যদি সঠিক ভেক্টরটা পেয়ে যেতাম -4i প্লাস 3j, তাহলে রুট ওভার -4 স্কয়ার প্লাস 3 স্কয়ার রুট 25 5, এটা সঠিক হতো। আর ভেক্টর জেড অক্ষের উপর লম্ব হতো, হ্যাঁ যেহেতু জেড অক্ষে কত সহগটা অর্থাৎ কে শূন্য হয়ে যেত, কে অনুপস্থিত থাকতো আর ভেক্টর, আমরা জানি কোন ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের যেটা অনুপস্থিত তার সাথে লম্ব হয়, কৌশলগত অথবা আমরা এগুলো লিখে ফেলতে পারি। তাহলে যেহেতু এখানে জেড অর্থাৎ আমরা আর ভেক্টর ইকুয়াল টু পেয়ে যাব -4i প্লাস 3j প্লাস 0, মানে কে অনুপস্থিত, অতএব কে যেহেতু অনুপস্থিত এটা জেড অক্ষের উপর লম্ব হবে, তাহলে আমাদের সঠিক আনসার হয়ে যাবে 2 এবং 3। 2 এবং 3, তাহলে আমাদের অপশন আছে গ, সঠিক আনসার গ। 50 নম্বর প্রশ্ন, পি এবং কিউ এত এত হলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা পেয়ে যাব 2i 3j 5k, এটা সঠিক। ও পি এর একক ভেক্টর, ও পি ভেক্টর মানে আমরা বুঝি পি বিন্দুর অবস্থান ভেক্টর, আর ও পি এর একক ভেক্টর, তাহলে মানে ওপি ভেক্টরের একক ভেক্টর, তাহলে ওপি ভেক্টর মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর, আর সেটার মান একক ভেক্টর বের করতে হবে, তার মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর বাই মান, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো আমাদের i প্লাস 3j প্লাস 4k, i প্লাস 3j প্লাস 4k ভাগ তার মান, তাহলে রুট ওভার কত 1i সব 1 স্কয়ার, j সব 3 স্কয়ার, k সব 4 স্কয়ার, তাহলে 4 4 16, 16 আর 3 3 9, তাহলে 25, 25 রেখে 26, তাহলে রুট 26। দ্বিতীয় অপশন সঠিক আছে। ওপি বরাবর ওকিউ এর অভিক্ষেপ হাফ, আমরা এটা ব্যাখ্যা করে দেখছি, ওপি ভেক্টর বরাবর ওকিউ এর অভিক্ষেপ, তাহলে লবে হবে ওপি ভেক্টর ডট ওকিউ ভেক্টর। তো আমাদের যেহেতু ভেক্টর দুটি উপরে আছে, অথবা আমরা এখান থেকেও দেখেও কাজ করতে পারি, আই এর সহগ দুইটা, তাহলে 2 একে 2 প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9 প্লাস 4 5 20, তাহলে 13 বাই ওপি বরাবর যেহেতু, তাহলে ওপি ভেক্টরের মান, আর ওপি ভেক্টর মান আমরা এখানে বের করে রাখছি রুট 26, তাহলে 13 বাই রুট 26, এটা হলো অভিক্ষেপ, কিন্তু এখানে আছে হাফ, তাহলে সঠিক আনসার হলো 1 ও 2, তাহলে আমাদের সঠিক আনসার হলো ক। 51 নম্বর প্রশ্ন, পি ভেক্টর ইকুয়াল টু এত, কিউ ভেক্টর ইকুয়াল টু এত, ভেক্টর দুটি কোন বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল, কিভাবে লম্বভাবে ক্রিয়াশীল, পি এর সাথে এদের লব্ধি ভেক্টরের দিক, পি এর সাথে এদের লব্ধি ভেক্টরের দিক, তাহলে আমরা পি ভেক্টর মান বের করলাম 3 পেলাম, কিউ ভেক্টর মান বের করলাম 5 পেলাম, তাহলে লব্ধি পি এর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে আমরা লব্ধির সূত্র এটা লিখবো, থিটা ইকুয়াল টু cos ইনভার্স পি বাই আর, পি বাই লব্ধি, তাহলে আমরা পি বাই, তাহলে পি 3 বের করে রাখছি, আর লব্ধি হবে সামান্তরিক সূত্র অনুসারে আমরা অনুরূপ কাজ করব, তাহলে রুট ওভার কত, যেহেতু ভেক্টর দুটি পরস্পর লম্ব এখানে লব্ধি ভেক্টর হয়ে যায়, আমরা জানি রুট ওভার কত পি স্কয়ার যোগ কিউ স্কয়ার, তাহলে হয়ে যাবে রুট ওভার 3 স্কয়ার যোগ 5 স্কয়ার, আমরা এখানে কাজ করে 59 ডিগ্রি পাবো। অথবা এইভাবে আমরা কোণটা বের করতে পারি, থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ ভেক্টর বাই পি ভেক্টর,
তাহলে কিউ ভেক্টর পেলাম 5, পি ভেক্টর পেলাম 3। এইভাবে কাজ করলে 59 ডিগ্রি পাবো। যে যেটা দিয়ে করতে চাও সেটা দিয়ে কাজ করবা। 52 নম্বর প্রশ্ন, পি ভেক্টর এত, কিউ ভেক্টর এত, ভেক্টর দুটো কোন বিন্দুতে সে লম্বভাবে ক্রিয়াশীল। এখানে বলছে লম্বভাবে ক্রিয়াশীল, বলছে পি এর সাথে এদের লব্ধি ভেক্টরের দিক, তাহলে একই রকম প্রশ্ন। এখানেও পি ভেক্টর 3 পেলাম, কিউ ভেক্টর কিউ 3 পেলাম। যেহেতু দুটি ভেক্টর সমান, তখন আর আমরা সূত্র না লিখে সরাসরি বেসিক দিয়ে কাজ করে ফেলবো। ভেক্টর দ্বয়ের মান সমান এবং লম্বভাবে যদি ক্রিয়া করে, ওই যে লম্বভাবে বলছে, লম্বভাবে ক্রিয়া করে, তবে লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি দুটি সমান ভেক্টর তাদের অন্তর্ভুক্ত কোণকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ভেক্টর দুটির মান কি আসছে 3 3, তার মানে সমান, এবং তারা যেহেতু লম্বভাবে ক্রিয়া করে এবং মধ্যবর্তী লম্বভাবে ক্রিয়া করে, তাই তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আর সমদ্বিখণ্ডিত হলে সেটা হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে সঠিক অ্যান্সার হলো 45 ডিগ্রি, অর্থাৎ খ। 53 নম্বর প্রশ্ন দেখো, পি এত 2 - 3 5 বিন্দুর চতুর্দিকে এফ এত বলের ভ্রামক কোনটি? আমরা বলের ভ্রামকের সূত্র জানবো, এফ ক্রস পি ভেক্টর, অথবা আমরা পি ভেক্টর না, যেহেতু এখানে আমাদের বিন্দুটা পি বিন্দুর বলছে, এই কারণে পি বিন্দুটাকে আমরা যদি অবস্থান ভেক্টর পি ভেক্টর ধরি, তাহলে এফ ক্রস পি ভেক্টর। আর মূলত ভ্রামকের সূত্র এরকম, বল ইনটু বলের প্রয়োগের ফলে চতুর্দিকে যে ঘূর্ণন সৃষ্টি হয় তার অবস্থান ভেক্টরকে আমরা যদি আর দ্বারা প্রকাশ করি, তাহলে এফ ক্রস আর এর ক্রস গুণনের মান, যেহেতু এখানে পি বিন্দু, তাহলে আমরা এফ ক্রস পি ভেক্টরের মান দ্বারা প্রকাশ করলাম। তো এফ হলো আমাদের বল ভেক্টর, আর পি দ্বারা আমরা বোঝাচ্ছি এই যে বিন্দুটা দেওয়া আছে তার অবস্থান ভেক্টর। তাহলে আমরা ক্রস গুণন বের করব। তাহলে কত আসে এখানে দেখো, এফ আইজেকে নির্ণায়ক সাহায্যে এই ভেক্টরের আইজেকের সহগ পি ভেক্টর, আর আইজেকে দরকার নেই আমাদের, এখানে সরাসরি যে বিন্দুটাকে আমরা দিয়ে দেব 2 - 3 5। আমরা বিস্তার করব, পেয়ে যাব -99 -11j + k। সুতরাং এফ ক্রস পি ভেক্টরের মান আমরা পেয়ে যাব রুট -19 এর বর্গ 361 হয়, -11 এর বর্গ 121, আর +1 এর বর্গ 1, তাহলে রুট 43483, রুট 483। তাহলে সঠিক অ্যান্সার হলো গ। আমাদের এটুকু পর্যন্ত ভেক্টরের বহু নির্বাচনী নিয়ে আলোচনা। তো ভেক্টরের সৃজনশীল বলো, বহু নির্বাচনী বলো, সবগুলোতে ঘুরে ফিরে সূত্রগুলো একই রকমের এবং কাজের প্রক্রিয়াও একই রকম। তো তোমরা ভালোভাবে সূত্রগুলো আয়ত্তে নিয়ে আসবা। সূত্রগুলো আয়ত্তে নিয়ে আসার পরে তোমরা দেখবা যে ডট গুণন, ক্রস গুণন কিভাবে মান নির্ণয় করা হয়, এই সূত্রগুলো জানা থাকলে, আর প্রত্যেকটা প্রশ্নে তোমরা ব্যাখ্যাগুলো শিখবে, কারণ ব্যাখ্যা শিখলে তোমরা অন্য যে কোনো ভাবে প্রশ্নগুলো ঘুরে আসুক না কেন আনসার করতে পারবে। তো এইটুকু রইল। তোমরা ভেক্টরের সৃজনশীলের জন্য যে লেকচারগুলো দেওয়া আছে সেগুলো দেখবা, বহু নির্বাচনের জন্য 2টা লেকচার দেওয়া আছে, সেই লেকচারগুলো দেখবা এবং প্রত্যেকটা ব্যাখ্যা করে শিখবা। তাহলে দেখবা ইনশাআল্লাহ যে কোনো প্রশ্ন আসলে পারবা। এটুকু। আল্লাহ হাফেজ।